সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণের চ্যাপ্টারের উপর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শিখন ফল বা আমরা যে বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করব সে বিষয়টি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা গত ক্লাসে উপযোগের উপর অনেক বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছি, যেমন উপযোগের সংজ্ঞা, সংখ্যাগত উপযোগ, পর্যায়গত উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ সূচি তৈরিকরণ এবং রেখাচিত্র অঙ্কন, মোট উপযোগ রেখা অঙ্কন, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি পূর্বের ক্লাসে। আমরা জানি উপযোগ হচ্ছে অভাব মেটানোর ক্ষমতাকে, কোনো দ্রব্য বা সেবা যখন মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকে কোনো পণ্যের বা দ্রব্যের, সেই ক্ষমতাটাকে বলা হয় উপযোগ। আর এই উপযোগকে যখন সংখ্যার মাধ্যমে, অর্থাৎ 1, 2, 3, 4 এসব সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংখ্যাগত উপযোগ। আবার পর্যায়গত উপযোগ হচ্ছে যখন উপযোগকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় পর্যায়গত উপযোগ। মোট উপযোগ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একই দ্রব্য ক্রমাগত ভোগ করলে, অর্থাৎ যে কয়েকটি একক ভোগ করা হয় সেই কয়েকটি একক থেকে প্রাপ্ত ভোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। প্রান্তিক উপযোগ অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। অর্থাৎ সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয় প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। আর এটি হচ্ছে টোটাল ইউটিলিটি, হচ্ছে মোট উপযোগ। আমরা মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখাও সম্পর্কে বিস্তারিত জেনেছি। মোট উপযোগ রেখা ঊর্ধ্বগামী হয়ে পরে নিম্নগামী, সর্বোচ্চ হয়ে পরে নিম্নগামী হয়, এবং প্রান্তিক উপযোগ রেখা আমরা পেয়েছি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আজকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে বিস্তারিত জানব। শিক্ষার্থীরা, আজকের এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি তোমরা খুব মনোযোগ সহ শুনবে এবং সাথে সাথে চিত্র এবং সূচি এগুলো প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা সহজ হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ এই উপযোগের একটি নিয়ম বা নীতি ল রয়েছে। উপযোগ সম্পর্কে অনেক অর্থনীতিবিদ অনেকগুলো তথ্য প্রদান করেছেন বা তাদের ধারণা বা বক্তব্য উপস্থাপন করেছেন। এর মধ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধি। সর্বপ্রথম ইংরেজি দার্শনিক জেরেমি বেন্থাম উপযোগ তথ্যের অবতারণা করেন। পরবর্তীতে উইলিয়াম স্ট্যানলি জেমন্স এই উপযোগ ধারণাকে আরো প্রসারিত করে অর্থনীতিতে প্রয়োগ করা হয়। এরপর অধ্যাপক মার্শাল এই বিধিটিকে আরো পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। তাই এটাকে অধ্যাপক মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসাবে অবহিত করা হয়, বলা হয়ে থাকে যে মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ উপযোগের যে নিয়ম বা নীতি, যে উপযোগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যে বিষয়টি উপলব্ধি করা যায় বা পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত।
তাহলে আমরা আজকে এই অধ্যাপক মার্শালের কমরাসমান প্রান্তিক উপযোগের বিধির মূল বক্তব্য সম্পর্কে জানবো। আসলে উপযোগের নিয়ম বা বিধিটা কি, সেই বিধি সম্পর্কে যে মূল্যবান বক্তব্য অধ্যাপক মার্শাল দিয়েছেন সে বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। মূল বক্তব্য হচ্ছে এই বিধিটির, অর্থাৎ অধ্যাপক মার্শালের মূল বক্তব্য হচ্ছে, এই বিধির মূল বক্তব্য হলো, অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি দ্রব্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে ওই দ্রব্যের অতিরিক্ত একক থেকে যে উপযোগ পায় তা ক্রমাগত কমতে থাকে। তাহলে মূল বিষয়টি হচ্ছে, অর্থাৎ মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির মূল কথা বা মূল বক্তব্যই হচ্ছে, অন্যান্য বিষয় স্থির থেকে যদি একজন ভোক্তা একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্য থেকে বা অতিরিক্ত একক থেকে যে উপযোগ পাওয়া যায়, অর্থাৎ যে প্রান্তিক উপযোগ পাওয়া যায়, সেই উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্যই এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যেহেতু অতিরিক্ত একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের পরিমাণ ক্রমশ হ্রাস পায়, সেই জন্য এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক মার্শাল 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে বললেন, কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে একজন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমতে থাকে। তাহলে একই কথাই কিন্তু কোনো দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে বা কোনো দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সেই অতিরিক্ত দ্রব্য থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ যদি ক্রমশ হ্রাস পেতে থাকে, সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন মতামত বা সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অর্থনীতিবিদ কে.ই. বোল্ডিং এর মতে, অন্যান্য দ্রব্যের ভোগ কোনরূপ পরিবর্তন না করে ভোক্তা যদি কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি করে, তাহলে পরিবর্তনীয় দ্রব্যের প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে। তাহলে আমরা কিন্তু এই সংজ্ঞা থেকেও কিন্তু বুঝতে পারি যে মূল বিষয় কিন্তু একটি, যে কোনো অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা পড়বো, সেই বিষয়গুলো স্থির থেকে যখন একটা বিশেষ দ্রব্য একজন ভোক্তা ক্রমাগত ভোগ করতে থাকে, তাহলে তার প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে, কমতে থাকে। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য সম্পর্কে জানলাম। অর্থাৎ অধ্যাপক মার্শালের মূল বক্তব্য হচ্ছে, একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে ভোক্তার নিকট ওই দ্রব্যের প্রতি তার উপযোগিতা কমতে থাকে, আর এই প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাওয়াটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ দ্রব্যের ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য। এখন আসো আমরা বিধিটির অনুমিতি সম্পর্কে জানবো। অর্থাৎ অনুমতি বলতে শর্ত, কতগুলো অনুমতি আছে, যে শর্ত এগুলো কেবল বিদ্যমান থাকলে বা শর্তগুলো পালিত হলেই কেবল এই বিধিটি কার্যকর হবে। আমরা কিন্তু এই সংজ্ঞার মধ্যে পড়ে এসেছি অন্যান্য বিষয় স্থির থেকে। এখন কোন কোন বিষয়গুলো স্থির থাকলে বিধিটি কার্যকর হবে? কার্যকর বলতে দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ বা অতিরিক্ত প্রাপ্ত উপযোগ ক্রমশ হ্রাস পাবে, এই নিয়মটা প্রযোজ্য হবে বা কার্যকর হবে। সেই বিষয়গুলো সম্পর্কে, সেই অনুমতি সম্পর্কে আমরা জানবো যে কোন কোন বিষয়গুলো স্থির থাকতে হবে, তাহলেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে। অর্থাৎ ভোগের বৃদ্ধির সাথে সাথে উপযোগ ক্রমশ হ্রাস পাবে। প্রতিটি তথ্যেরই কিছু অনুমতি শর্ত থাকে। এই অনুমতি শর্তগুলোর উপর ভিত্তি করেই বিধিটির কার্যকারিতা লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রেও আমরা এখানে কতগুলো অনুমতি শর্ত রয়েছে, আমরা এই অনুমতি শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। যেমন প্রথম শর্ত হচ্ছে, দ্রব্যের প্রতিটি এককের উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য। অর্থাৎ
কার্ডিনাল ভাবে এটাকে মেজারমেন্ট করা যাবে, অর্থাৎ 1 2 3 4 এরকম সংখ্যার মাধ্যমে এটা প্রকাশ করা যাবে, অর্থাৎ দ্রব্যের উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যাবে। প্রথম শর্ত হচ্ছে দ্রব্যের এককগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে। দ্বিতীয় অনুমতি শর্ত হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির। এখানে অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরা হয়েছে, অর্থাৎ আমরা জানি অর্থের প্রান্তিক উপযোগ কিন্তু কখনো স্থির থাকে না, কিন্তু এই ক্ষেত্রে অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরে নেওয়া হয়েছে, কারণ অর্থের প্রান্তিক উপযোগ যদি পরিবর্তন হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। 3, দ্রব্যের সকল একক সমজাতীয়। সমজাতীয় বলতে মানে বোঝানো হয়েছে যে একই জাতীয়। এখন একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যে পণ্যটি বুক করবে, পরবর্তী একক সেই পণ্যটি হতে হবে। অর্থাৎ আমি যদি লিচু বুক করি তাহলে পরপর আমি লিচুই ভোগ করব, তাহলেই পরবর্তী একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাবে, অর্থাৎ আস্তে আস্তে হ্রাস পাবে। যদি এখানে প্রথম একক আমি কমলা লিচু বুক করলাম, পরবর্তী একক আম, তাহলে কিন্তু এই বিধিটি কার্যকর হবে না, অর্থাৎ দ্রব্যটা সমজাতীয় হতে হবে, একই রকম হতে হবে, একই পণ্য হতে হবে। তাহলে এই বিধিটির অন্যতম আরেকটি শর্ত হচ্ছে দ্রব্যটি সমজাতীয় হবে। 4, ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি বা ব্যবধান নেই, অর্থাৎ সময় ব্যবধান থাকবে না, অর্থাৎ দ্রব্যে ভোগের এককগুলো পরপর সংগঠিত হতে হবে। অর্থাৎ সে যদি লিচু ভোগ করে তাহলে তাকে একই সময়ে কয়েক একক লিচু ভোগ করতে হবে। সময়ের ব্যবধান যদি করা হয় তাহলে কিন্তু পরবর্তী এককের জন্য তার উপযোগ না হ্রাস পেয়ে বরং আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি সকালে একটি লিচু খেয়ে যদি দুপুরে আরেকটি লিচু খাই তাহলে কিন্তু এর এই যে ক্রমহ্রাস প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পাবে। পরবর্তী এককের প্রতি তার আকাঙ্ক্ষা, উপযোগ, তৃপ্তি বা প্রয়োজন বৃদ্ধি পাবে। তাই ভোগের পরিমাণের মধ্যে কিন্তু ভোগের ক্ষেত্রে সময় ব্যবধান থাকবে না, এটা এই বিধিটির অন্যতম আরেকটি শর্ত। ভোক্তার আচরণ যুক্তিশীল। 5 নম্বর হচ্ছে ভোক্তার আচরণ হতে হবে যুক্তিশীল, অর্থাৎ ভোক্তা বুদ্ধি সম্পন্ন হতে হবে। 6, ভোক্তার রুচি, আর্থিক আয় এবং পছন্দ স্থির থাকবে। এই বিধির আরেকটি অন্যতম শর্ত হচ্ছে যখন এই বিধিটি কাউন্ট করা হবে তখন ভোক্তার রুচি, পছন্দ এবং আর্থিক আয় স্থির ধরা হয়। 7, উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়, অর্থাৎ উপযোগকে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে। সর্বশেষ অনুমতি হচ্ছে বুকিত দ্রব্যের উপযোগ স্বাধীন বা অন্য দ্রব্যের উপর নির্ভর করে না। তাহলে আরেকটি আরেকটি গুরুত্বপূর্ণ অনুমতি হচ্ছে বুকিত দ্রব্যের উপযোগ স্বাধীন থাকতে হবে, অন্য কোনো দ্রব্যের উপর সেটি নির্ভরশীল বা অন্য কোনো দ্রব্য দ্বারা সেটা প্রভাবিত হতে পারবে না। অনেক দ্রব্য আছে যে দ্রব্যগুলো একটি আরেকটির উপরে নির্ভর করে, একটির চাহিদা বাড়লে আরেকটির চাহিদা কমে আসে, বা একটির চাহিদা বাড়াতে গেলে আরেকটি পণ্যেরও চাহিদা বাড়াতে হয়। এই ধরনের পণ্য হওয়া যাবে না, তা স্বাধীন পণ্য হতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা অনুমতি সম্পর্কে জানলাম যে এই বিধিটি তখনই কার্যকর হবে যখন এই অনুমতি শর্তগুলো পালিত হবে। আর এই অনুমতি শর্তগুলো কোনো একটি যদি পরিবর্তন ঘটে তাহলে এই বিধিটি কার্যকর হবে না, অর্থাৎ ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ বা অতিরিক্ত উপযোগ, প্রাপ্ত উপযোগ না কমে বরং বাড়তে পারে। যখন বেড়ে যায় প্রান্তিক উপযোগ তখন এই বিধিটি কার্যকর হয় না। তাহলে আমরা অনুমতি শর্ত সম্পর্কে অর্থাৎ মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা বিধিটির বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আরো জানবো। যেমন আমরা জানি মানুষের অভাব হচ্ছে অসীম, এখানে বলা হচ্ছে যে মানুষের অভাব অসীম কিন্তু একটি নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ দ্রব্যের অভাব সসীম। আমাদের মানুষ মাত্রাই অভাবের কোনো শেষ নেই,
একটি অভাব শেষ না হতে হতেই কিন্তু আমাদের আরেকটি অভাব তাড়া করে। মানুষ প্রথমত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব ফিল করে। যখন তাদের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় বা মৌলিক চাহিদাগুলো পূরণ হয়, তখন তাদের মধ্যে কিন্তু আরামপ্রদ দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। অর্থাৎ ভালো খাবার, ভালো বাসস্থান। আর যখন তাদের মধ্যে আরামপ্রদ পণ্যের চাহিদা ফিল আপ হয় বা পায়, তখন তাদের মধ্যে বিলাসজাত দ্রব্য পাওয়ার বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। এভাবে দেখা যায় মানুষের মধ্যে চাহিদা কিন্তু শেষ নেই। এজন্য বলা হয় মানুষের অভাব অসীম। অর্থাৎ একটা চাহিদা পূরণের সাথে সাথে আরেকটা চাহিদা বা প্রয়োজন এসে হাজির হয়। এই জন্য মানুষের এই অভাবকে বলা হয় অসীম। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ দ্রব্যের অভাব কিন্তু সসীম। আমি যদি একটা নির্দিষ্ট কোনো একটা দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে ভোগ করি, তাহলে কিন্তু আমি সেই পণ্যটা ক্রমাগত ভোগ করতেই পারবো না। কেন একটা সময় দেখা যাবে সেই পণ্যের প্রতি আমার অতৃপ্তি চলে আসবে, আমার প্রয়োজন শেষ হয়ে গেলে বা চাহিদা শেষ হয়ে গেলে একটা অতৃপ্তি চলে আসবে। তাই বলা হয় একটা নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ দ্রব্যের অভাব হচ্ছে সসীম। যদিও মানুষের অভাব অসীম, কিন্তু নির্দিষ্ট সময়ে সেই অভাব হচ্ছে, বিশেষ দ্রব্যের অভাব হচ্ছে সসীম। এই জন্য একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ওই দ্রব্যের বোধের তীব্রতা কমে আসে। অর্থাৎ ওই দ্রব্যের প্রতি তার আকাঙ্ক্ষা, তৃপ্তি, চাহিদা কমে আসে। যেমন একটি উদাহরণ সাহায্যে যদি আমরা সেটা আলোচনা করি, তাহলে আরো বিষয়টি বোঝা যাবে। যেমন ভোক্তা প্রথম লিচুটি যে আগ্রহ নিয়ে ভোগ করে, পরেরটি ভোগ করতে সে আগ্রহ থাকে না। এটাই হচ্ছে একজন যুক্তিশীল ভোক্তার আচরণ। যে একটি প্রথম একক যে কোনো পণ্য আমরা যখন ভোগ করি, প্রথম একক যে আগ্রহ, যে তৃপ্তি নিয়ে ভোগ করি, যা বা যে তৃপ্তি বা উপযোগ পাই, পরবর্তী একক থেকে কিন্তু সেই সমান উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় না। অর্থাৎ প্রথম লিচুটির তুলনায় দ্বিতীয় লিচুটি থেকে সে কম তৃপ্তি বা উপযোগ পায়। এভাবে যদি সে ক্রমান্বয়ে লিচুর ভোগ বাড়াতে থাকে, তাহলে সে লিচুর অতিরিক্ত এককগুলো থেকে যে পরিমাণ উপযোগ বা তৃপ্তি পাবে, তা এক সময়ে ক্রমে শূন্য এবং পরে ঋণাত্মক হবে। তাহলে আমরা এই বিধিটির ব্যাখ্যা সম্পর্কে জানলাম। মানুষের অভাব অসীম হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্য যদি, সমজাতীয় একটা দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে থাকে, তাহলে ভোক্তার নিকট সেই দ্রব্যের উপযোগিতা, তৃপ্তি আস্তে আস্তে কমতে থাকে এবং একসময় শূন্য হয়ে যায়। অর্থাৎ সেই পণ্য থেকে কোনো উপযোগ পায় না, তারপরে ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ অতৃপ্তি চলে আসে। সেই অতৃপ্তিটাকে ঋণাত্মক হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম এই বিধির মূল বক্তব্য হচ্ছে একটি দ্রব্য ক্রমাগত একটি অন্যান্য অবস্থা স্থির থেকে, যেমন আমাদের যে অনুমতিগুলি আছে, এগুলো স্থির থেকে সে অনুমতি পালন করে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার পরবর্তী একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। সেই হ্রাস পাওয়াটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে শিক্ষার্থীরা আমরা এই তথ্যের, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য, অনুমিতি এবং বিধিটির ব্যাখ্যা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ খুব সহজ একটি বিষয়। চিত্রের মাধ্যমে বিধিটির ব্যাখ্যা। অধ্যাপক মার্শাল বিধিটিকে একটি সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আমরা সেই চিত্র এবং সূচি এবং সূচির ভিত্তিতে চিত্রের মাধ্যমে বিধিটি বুঝবো। আমরা ইতিমধ্যেই কিন্তু এরকম সূচি থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করেছি। তো আজকে আমরা মার্শালের এই উপযোগ সূচি এবং সেই সূচির ভিত্তিতে কিভাবে, কি রকম, অর্থাৎ কি ধরনের প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায় বা প্রান্তিক উপযোগ রেখার আকৃতিটা কিরকম, সেই সম্পর্কে আমরা জানবো। এখানে একটি সূচিতে দেখা যাচ্ছে যে লিচুর পরিমাণ দেওয়া আছে ৬ষ্ঠ একক পর্যন্ত, আর এখানে মোট উপযোগের পরিমাণ, আর এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ। আমরা খেয়াল করে দেখতে পাই যে প্রথম একক লিচু ভোগ করে ভোক্তা 4 ইউটির উপযোগ লাভ করে। আবার দ্বিতীয় আরো 1 একক লিচু ভোগ করে টোটাল উপযোগ লাভ করে 7 ইউটি। অর্থাৎ প্রথম একক থেকে 4 এবং দ্বিতীয় একক থেকে 3, টোটাল হচ্ছে 7 ইউটি।
এভাবে দেখা যাচ্ছে যে ষষ্ঠ একক থেকে তার মোট উপযোগ হচ্ছে 9, পঞ্চম এককের ক্ষেত্রে 10, আর চতুর্থ একক থেকে 10। পঞ্চম এককের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে মোট উপযোগ হচ্ছে 10, প্রান্তিক উপযোগ এখানে 0, অর্থাৎ এখানে সে কোনো উপযোগ পাচ্ছে না। ষষ্ঠ এককের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে তার উপযোগ কমে গেছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ এক্ষেত্রে ঋণাত্মক, আর মোট উপযোগ আগের উপযোগ থেকে তুলনায় কমে আসছে, অর্থাৎ এক্ষেত্রে সে অতৃপ্তি পাচ্ছে, কোনো ধরনের তৃপ্তি পাচ্ছে না। তাহলে আমরা আগে কিন্তু শিখেছি যে কিভাবে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রথম একক থেকে মোট উপযোগ 4, এক্ষেত্রে প্রান্তিক উপযোগও 4 ইউটিল। দ্বিতীয় একক থেকে মোট উপযোগ হচ্ছে 7, অর্থাৎ এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 7 - 4 অর্থাৎ 3, অর্থাৎ দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 3, অর্থাৎ অতিরিক্ত আরো 1 একক লিচু ভোগের থেকে যে উপযোগ পাওয়া যায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। সেটা বের করার নিয়ম হচ্ছে এই পরিবর্তিত মান থেকে প্রাথমিক মানটা বাদ দিতে হবে, বাদ দিলেই পাওয়া যাবে প্রান্তিক উপযোগ। এই যে পরিবর্তিত মান হচ্ছে দ্বিতীয় একক বুক করার ফলে মোট উপযোগের পরিমাণ হচ্ছে 7 ইউটিল। এই 7 ইউটিল থেকে আমরা প্রাথমিক এককের মান অর্থাৎ 4 বাদ দিলে পাচ্ছি 3, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এভাবে দেখা যায় তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 9 - 7 অর্থাৎ 2, এবং চতুর্থ একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 10 - 9 অর্থাৎ 1, প্রান্তিক উপযোগ 1। পঞ্চম একক থেকে মোট উপযোগ হচ্ছে 10, এখন এখানে 10 - 10 করলে হচ্ছে 0, অর্থাৎ পঞ্চম এককের ক্ষেত্রে কোনো উপযোগ পাওয়া যাচ্ছে না। ষষ্ঠ এককের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে মোট উপযোগ হচ্ছে 9, প্রান্তিক উপযোগ হচ্ছে 9, আর আগের উপযোগটা বাদ দিতে হবে মোট উপযোগ, অর্থাৎ -10 = -1, অর্থাৎ দেখা যাচ্ছে যে ষষ্ঠ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ -1। তাহলে এক্ষেত্রে একজন ভোক্তা অতৃপ্তি পাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের তৃপ্তি পাচ্ছে না, তার পঞ্চম একক ভোগের মাধ্যমে তার প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। এই জন্য পরবর্তী একক থেকে সে ঋণাত্মক মান অর্থাৎ প্রান্তিক উপযোগ ঋণাত্মকে চলে আসছে। তাহলে আমরা সূচি থেকে লক্ষ্য করলে দেখতে পাই যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, অর্থাৎ 4 ইউটিল থেকে দ্বিতীয় এককে 3, 2 ইউটিল, 1 ইউটিল, 0, তারপরে ঋণাত্মক মান চলে আসছে -1 বা -1। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এই ভোগের মার্শালের মূল বক্তব্য ছিল যে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে আমরা লক্ষ্য করে দেখি ভোগের একক বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ 1 থেকে 2, 3, 4, 5, 6 এই একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। এই হ্রাস পাওয়াটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর যদি এখানে হ্রাস না পেয়ে বৃদ্ধি পেত তাহলে কিন্তু বিধিটি মার্শালের বিধি অনুসারে কার্যকর হতো না। তাহলে এই সূচির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে বা প্রকাশ পেয়েছে। কিভাবে প্রকাশ পেয়েছে আমরা বুঝবো যে এখানে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। শিক্ষার্থীরা এরকম একটি সূচি দেওয়া থাকবে এবং তোমাদের প্রয়োগে বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে যে এই সূচিটি থেকে এই সূচিটি কোন বিধির সূচিটিতে কোন বিধিটি প্রকাশ পেয়েছে। তাহলে আমরা যেহেতু প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই আমরা বুঝতে পারবো সহজেই যে এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি এখানে প্রকাশ পেয়েছে। এখন এই সূচি থেকে যখন আমরা চিত্র অঙ্কন করব তখন এই MU রেখা পাওয়া যাবে। সুতরাং আমরা এই ভূমি অক্ষে দেখাবো ভোগের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ কিউ মানে কোয়ান্টিটি, আর লম্ব অক্ষে আমরা যখন অঙ্কন করব লম্ব অক্ষে দেখাতে হবে MU অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি পরিমাণ। তাহলে আমাদের এই মার্জিনাল ইউটিলিটির পরিমাণ আমরা লম্ব অক্ষে দেখাবো, এটাকে বলা হয় লম্ব অক্ষ, আর এটা হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষের নিচের অংশটুকু হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাসের অংশ,
ঋণাত্মক অংশ আর উপরের অংশ হচ্ছে ধনাত্মক অংশ। যেহেতু আমাদের প্রান্তিক উপযোগের ক্ষেত্রে মাইনাস মান পেয়েছি, তাই আমরা এই ক্ষেত্রে মাইনাসের অংশ 2 পর্যন্ত কেটে নিয়েছি। দ্রব্যের একক হচ্ছে ষষ্ঠ একক পর্যন্ত, সমান দূরত্বে ষষ্ঠ একক পর্যন্ত এখানে দেখো কেটে নেওয়া হয়েছে। এভাবে নাম দ্রব্যের এককগুলো বসাতে হবে 1 2 3 4 5 6। এখন এই দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগের পরিমাণের সমন্বয় করে আমরা এই এ বি সি ডি ই এফ বিন্দু পাই। যেমন দেখো, যখন দ্রব্যের একক 1 তখন প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 4। তখন প্রান্তিক উপযোগ 4। তাহলে এই 1 একক পণ্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 4 ইউটিল। এদের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে এ। অনুরূপভাবে 2 একক পণ্য অর্থাৎ দ্বিতীয় লিচুটি বুক করে প্রান্তিক উপযোগ পাওয়া যাচ্ছে 3 ইউটিল, এই যে 3। এবার আমরা কিন্তু প্রান্তিক উপযোগগুলিও এইভাবে দাগ কেটে নিয়েছি যে -1 0 1 2 সমান দূরত্বে কেটে নিতে হবে, তারপরে সমন্বয়সূচক বিন্দু বের করতে হবে। তাহলে 2 একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 3 ইউটিল, অর্থাৎ এদের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে বি। তৃতীয় লিচুটি বুক করে পাওয়া যায় 2 ইউটিলের সমান 2 ইউটিল উপযোগ। তাহলে এই তৃতীয় একক থেকে এই 2 থেকে এরকম সোজা করে আঁক দিয়ে তোমাদের সমন্বয়সূচক বিন্দু বের করতে হবে। তাহলে তৃতীয় এককের ক্ষেত্রে আমাদের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে সি। আবার চতুর্থ এককের ক্ষেত্রে অর্থাৎ 4টি লিচু বুক করার ক্ষেত্রে যে উপযোগ পাওয়া যায় বা উপযোগের সমন্বয়সূচক বিন্দু হচ্ছে ডি, অর্থাৎ চতুর্থ থেকে পাওয়া যাচ্ছে 1। এই যে 1, এই 1 সোজা এইভাবে টেনে আমরা এই 4 এর সাথে মিলালে পাওয়া যাচ্ছে ডি বিন্দু, অর্থাৎ এখানে ডি হচ্ছে সমন্বয়সূচক বিন্দু, চতুর্থ একক থেকে প্রাপ্ত সমন্বয়সূচক বিন্দু। পঞ্চম এককের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে পঞ্চম এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, অর্থাৎ আমাদের 0 বিন্দু, কিন্তু এটি হচ্ছে এই কেন্দ্রবিন্দুটি হচ্ছে 0। এই 0 বিন্দু থেকে আমরা এই ভূমি অক্ষে সব কয়টাই 0 মান নির্দেশ করছে মার্জিনাল ইউটিলিটির, অর্থাৎ প্রান্তিক উপযোগের 0 মান নির্দেশ করছে। তাহলে পঞ্চম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 0, ফলে এদের সমন্বয়সূচক বিন্দু এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ এককের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে -1, অর্থাৎ 1 -1। তাহলে এই ষষ্ঠ একক থেকে এইখানে হচ্ছে ষষ্ঠ এককের বিন্দু, এখানে -1, যে -1 এটা -2, তাহলে -1 এভাবে এখানে দেখানো হয়নি, এবার সোজা করে একটা অনুমান করে এই যে এফ বিন্দু এখানে একটা বিন্দু, এই বিন্দুকে নামকরণ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে এফ দ্বারা। তাহলে দেখা যাচ্ছে যে এদের সমন্বয়সূচক বিন্দুগুলো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এফ পর্যন্ত একটা রেখা টানলে দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা পাওয়া গেছে। এটি হচ্ছে এমইউ রেখা, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি রেখা। যেহেতু রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যেহেতু এই রেখা দ্বারাই বোঝা যাচ্ছে যে দ্রব্যের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এ ধরনের সূচির মাধ্যমে কিন্তু সূচি উদ্দীপক আকারে দেওয়া থাকতে পারে যে এই সূচির মাধ্যমে কোন বিধিটি প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এই প্রান্তিক উপযোগ রেখা যদি নিম্নগামী হয় তাহলে বুঝতে পারবো যে এর অর্থই হচ্ছে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। সো এখানে মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রযোজ্য বা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা, এরকম সূচির মাধ্যমেও তোমাদের প্রশ্ন আসতে পারে উদ্দীপক আকারে, আবার এরকম চিত্র দেওয়া থাকতে পারে যে চিত্রে কোন বিধিটি প্রকাশ পেয়েছে বা সূচিতে কোন বিধিটি প্রকাশ পেয়েছে। যখন আমরা দেখবো প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে
এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রকাশ পেয়েছে। আর চিত্রে আমরা যদি এরকম চিত্র দেওয়া থাকে তাহলে আমরা সহজেই বুঝে নিব এটাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি প্রকাশ পেয়েছে। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য সম্পর্কে জানলাম, অনুমিতি সম্পর্কে জানলাম, এবং বিধিটি সূচি এবং চিত্রের মাধ্যমে এও বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করলাম। আশা করি তোমরা যে ধরনের প্রশ্ন আসুক না কেন লিখতে পারবে বা বুঝতে পারবে, অ্যান্সার করতে পারবে। বিষয়টি একটু মনোযোগ সহ আরো ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এখন আসে এই বিধিটির সমালোচনা। বিভিন্ন অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য বক্তব্য প্রদান করে থাকেন। পরবর্তীতে এই তথ্যগুলো সমালোচনাও হয়ে থাকে। এই বিধিটিরও ওরকম কিছু সমালোচনা রয়েছে বা বিধিটির কিছু ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোকেই বলা হয় বিধিটির সমালোচনা। তাহলে শিক্ষার্থীরা আমরা বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না বা কি কি অবস্থার পরিবর্তন হলে বিধিটি কার্যকর হয় না সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রথমত দেখো এখানে দেওয়া আছে 1 নম্বরে যে আয়ু রুচির পরিবর্তন। যদি আয়ু রুচির পরিবর্তন হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। আমরা মূল বক্তব্যের মধ্যে পড়ে এসেছি যে অন্যান্য বিষয় স্থির থেকে যদি কোনো একটি দ্রব্য ক্রমাগত ভোগ করা হয় তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাবে। সেই অন্যান্য অবস্থার মধ্যে আয় রুচিরও কি থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে যদি আয় রুচি এর পরিবর্তন হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না। 2, দ্রব্যের পরিমাণ। দ্রব্যের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ হতে হবে বা একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে। একদম অল্প পরিমাণ হলে হবে না। যেমন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি 1 গ্লাস পানির পরিবর্তে 1 চামচ পানি দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী এককের জন্য বা পরবর্তী একক পানির জন্য তার আরো তৃপ্তি বা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। তাই দ্রব্যের পরিমাণ যথেষ্ট হতে হবে। পানির ক্ষেত্রে যদি আমরা বলি মিনিমাম 1 গ্লাস পানি হতে হবে, তাহলেই পরবর্তী একক থেকে প্রাপ্ত উপযোগ ক্রমশ হ্রাস পাবে। যদি দ্রব্যের পরিমাণের ক্ষেত্রে কম থাকে বা ক্ষুদ্র হয় তাহলে বিধিটি কার্যকর হবে না। শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। যেমন অনেকের মুদ্রা সংগ্রহের ইচ্ছে থাকে বা শখ থাকে, ডাক টিকিট সংগ্রহ করে। তো এই ধরনের শখের জিনিস কিন্তু যতই পায় মানুষ ততই কিন্তু তার প্রতি আকাঙ্ক্ষা বা বাড়তে থাকে, পাওয়ার আকাঙ্ক্ষাটা বাড়তে থাকে। সো এই ধরনের পণ্যের ক্ষেত্রে বা দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। অর্থাৎ পরবর্তী এককের প্রতি তাদের তৃপ্তি বা উপযোগিতা না কমে বরং বেড়ে যায়। এই জন্য শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না, কারণ আমরা আগেই পড়ে এসেছি দ্রব্যটি স্বাধীন হতে হবে। অর্থাৎ অন্য কোনো দ্রব্য দ্বারা প্রভাবিত বা অন্য কোনো বিকল্প কোনো দ্রব্য থাকা যাবে না। অর্থাৎ পরিবর্তক দ্রব্য বলতে বোঝানো হয় একটির পরিবর্তে যখন আরেকটি দ্রব্য ভোগ করা যায় সেটাকেই বলা হয় পরিবর্তক দ্রব্য। যেমন চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে আমরা সমান উপযোগ পেতে পারি। আবার চায়ের পরিবর্তে কফি খেয়েও আমরা কিন্তু এই সমান উপযোগ পেয়ে থাকি। এখন যদি কফির দাম হ্রাস পায় এবং কফির যোগান বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু চাহিদা যদি আমি বুক করি তাহলে চাহিদার হ্রাস কিন্তু চায়ের চাহিদা হ্রাস পাবে। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও বিধিটি কার্যকর হয় না। পরিপূরক দ্রব্য বলতে একটি দ্রব্য ভোগ করতে যদি আরেকটি দ্রব্যের প্রয়োজন হয় সেই এইরূপ দ্রব্যকে বলা হয় পরিপূরক দ্রব্য। যেমন মোটরসাইকেলের চাহিদা বাড়লে পেট্রোলের চাহিদাও বাড়ে। অর্থাৎ মোটরসাইকেল এবং পেট্রোল দুটি হচ্ছে পরিপূরক দ্রব্য। খাতা ও কলম একটি ছাড়া একটির চাহিদা পূরণের জন্য আরেকটির প্রয়োজন হয়ে থাকে। বা কলম ও কালি, কলমের মধ্যে লিখতে গেলে অবশ্যই কালি থাকতে হবে। এ ধরনের পণ্যকে বলা হয় পরিপূরক দ্রব্য। এই সমস্ত পণ্যের ক্ষেত্রেও এই বিধিটি কার্যকর হয় না। 6, অনুকরণ প্রিয়তা বা
অনুকরণপ্রিয়তা বলতে বোঝানো হয় প্রভাবিত হওয়া আর কি। একজনের অনুকরণে আরেকজনের দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এই অনুকরণ প্রবণতা থাকলেও বিধিটি কার্যকর হয় না। কৃপণ ব্যক্তির ক্ষেত্রেও বিধিটি কার্যকর হয় না, কারণ কৃপণ ব্যক্তিরা সহজে টাকা খরচ করতে চায় না, তাই তাদের পরবর্তী এককের প্রান্তিক উপযোগ বের করা কঠিন, তাই কৃপণ ব্যক্তির ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও বিধিটি কার্যকর হয় না, কারণ নেশা এমন একটি জিনিস যেগুলোর প্রতি মানুষের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে নেশা জাতীয় দ্রব্যের প্রতি চাহিদা ততই বৃদ্ধি পেতে থাকে। তাই এই সমস্ত পণ্যের ক্ষেত্রে এই বিধিটি অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। তারপর আসো সময়ের ব্যবধান। সময়ের ব্যবধান হলে ও এই বিধিটি কার্যকর হয় না। সমান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগের কার্যক্রমটা সংগঠিত হতে হবে, অর্থাৎ সময়ের ব্যবধান বেশি হলে ও বিধিটি কার্যকর হবে না। আমি সকালে একটি পণ্যের এক একক ভোগ করলাম, আবার 2-3 ঘন্টা পরে যদি ভোগ করি, তাহলে কিন্তু পরবর্তী একক থেকে প্রাপ্ত উপযোগ না হ্রাস পেয়ে বরং বৃদ্ধি পাবে। তাই সময়ের ব্যবধান থাকলে এই বিধিটি কার্যকর হবে না। দ্রব্যের গুণগত ভিন্নতা, দ্রব্যের গুণগত ভিন্নতা থাকলেও বিধিটি কার্যকর হয় না। যেমন প্রতিটি একক একই গুণ সম্পূর্ণ, সমজাতীয় এবং একই গুণ সম্পূর্ণ হতে হবে। যদি প্রথম একক অনুন্নত মানের পণ্য হয় এবং এর পরবর্তী এককগুলি যদি উন্নত মানের পণ্য হয়, অধিক ভালো পণ্য হয়, তাহলে কিন্তু পরবর্তী এককের থেকে প্রাপ্ত উপযোগ বৃদ্ধি পাবে, হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পাবে। তাই এই ধরনের দ্রব্যের ক্ষেত্রেও বিধিটি কার্যকর হয় না। তাহলে আমরা বিধিটির অনেকগুলো সমালোচনা সম্পর্কে জানলাম, অর্থাৎ যে বিষয়গুলো পরিবর্তন হলে বা স্থির না থাকলে বিধিটি কার্যকর হয় না। বিধিটি কার্যকর বলতে প্রান্তিক উপযোগ হ্রাস পায় না, বরং এইগুলি যদি পরিবর্তন হয় তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেয়ে থাকে, ফলে এই বিধিটি কার্যকর হয় না। তোমাদের এই বিধিটির সমালোচনার উপর ভিত্তি করে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান বিধি, কোন দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান বিধি কার্যকর হয় না, তখন পরিবর্তক দ্রব্য, এরকম অনেকগুলি দ্রব্য দেওয়া থাকতে পারে। তাই তোমরা অবশ্যই বিধিটির সমালোচনাগুলো ভালো করে পড়বে। শিক্ষার্থীরা, এখন আমরা একটু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করব যে এই বিধিটির উপর কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে একটি বোর্ডের কোনো একটি সালের প্রশ্ন এসেছে। যে প্রশ্নটা হচ্ছে, যেমন সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আকারে দেওয়া আছে, নিচে একটি ভোক্তার উপযোগ সূচি দেওয়া আছে, যেমন দ্রব্যের একক এখানে ষষ্ঠ একক দেওয়া আছে, এই যে 4 একক, এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। দেখো গ নম্বরে প্রথমত প্রান্তিক উপযোগ কি, উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কিভাবে প্রভাবিত হয় ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যোগান পরে পড়বো। গ অর্থাৎ প্রয়োগের প্রশ্ন আসছে, দেখো উপরের ছক হতে মোট উপযোগ সূচি তৈরি করো। তাহলে উপযোগ সূচি থেকে আমরা মোট উপযোগ সূচি এখানে তৈরি করব। কিভাবে তৈরি করব, যে প্রথম এককের ক্ষেত্রে 4, এটাই হচ্ছে মোট উপযোগ, আবার দ্বিতীয় একক থেকে মোট উপযোগ হচ্ছে এই 4 আর 3 যোগ করে আমরা বসিয়ে দিব 7। তারপর তৃতীয় এককের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 4, 3, 7, 8, 9। তারপরে চতুর্থ এককের ক্ষেত্রে 10, পঞ্চম এককের ক্ষেত্রে 10, আর ষষ্ঠ এককের ক্ষেত্রে হয়ে যাবে 10 থেকে 1 বিয়োগ হয়ে যাবে 9 হবে। আর ঘ নম্বর প্রশ্নে দেখো, এতক্ষণ আমরা যা পড়লাম তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন করা হয়েছে, উপরোক্ত ছকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা সহজেই বলতে পারি যে উপরোক্ত ছকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে, কারণ হচ্ছে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তখন যখনই আমরা দেখবো প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, হচ্ছে 4, এর পরবর্তী একক থেকে 3, 2, 1, যদি এরকম থাকে বা অন্য মানও দেওয়া থাকে, যদি পরবর্তী এককের মানগুলি আস্তে আস্তে কম থাকে প্রথম একক থেকে, তাহলে সেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। তারপর আমরা বিস্তারিত আলোচনা করব এটি মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তারপর মার্শালের প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য, তারপর তোমার ব্যাখ্যা, বিধিটি ব্যাখ্যা আমরা উপস্থাপন করব বা করতে হবে।
তাহলে শিক্ষার্থীরা এভাবে প্রশ্ন আসতে পারে। আরো দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন নিচে একজন পেয়ারা মুক্তার পেয়ারা ক্রয় করে প্রাপ্ত উপযোগের তথ্য দেওয়া হলো, পেয়ারা পঞ্চম। এখানে দেওয়া আছে মোট উপযোগ, দেখো 5, 8, 9, 9, তারপর 8। এখানে বলা হয়েছে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। এখন প্রান্তিক উপযোগ বের করতে হবে। তাহলে প্রথম এককের ক্ষেত্রে 5, দ্বিতীয় এককের ক্ষেত্রে হচ্ছে কি 8 থেকে 5 বাদ দিতে হবে। তাহলে এভাবে প্রথম একক থেকে পরবর্তী একক থেকে প্রথম এককটা বাদ দিয়ে আর মোটি উপযোগ বাদ দিয়ে তোমার এমইউ অর্থাৎ প্রান্তিক উপযোগ বের করতে হবে। তাহলে প্রান্তিক উপযোগ বের করে যদি আমরা দেখি আস্তে আস্তে কমতে থাকে, তাহলেই এক্ষেত্রেও প্রান্তিক উপযোগ এই যে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের যে বিধিটি প্রকাশ পেয়েছে কি কি অবস্থার প্রেক্ষিতে তা কার্যকর হবে না বলে তুমি মনে করো। আমরা এখানে প্রশ্নটা একটু ভিন্ন আসছে, যেমন কি কি অবস্থার প্রেক্ষিতে তা কার্যকর হবে না। আমরা অনুমতিগুলো আর সমালোচনাগুলো পড়ে এসছি যে কি কি বিষয়গুলো পরিবর্তন হলে বা কি কি বিষয়গুলো স্থির না থাকলে বিধিটি কার্যকর হবে না, সেই সমালোচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা লিখতে হবে এখানে। তাহলে এটা প্রথমত, যেহেতু প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ 5, দ্বিতীয় একক থেকে হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপরে 0, তারপর -1 হবে, অর্থাৎ -1 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমইউ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। এবং কখন কার্যকর হবে না আমরা একটু আগে পড়ে এসেছি, আয় ভোক্তার আয় রুচি অভ্যাস পরিবর্তন হলে পরিবর্তক দ্রব্যের এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। আমরা এই সমালোচনাগুলো লিখতে হবে, অর্থাৎ যে যে বিষয়গুলো পরিবর্তন ঘটলে বিধিটি কার্যকর হয় না সেগুলো উল্লেখ করতে হবে। আরেকটি উদ্দীপক দেওয়া আছে সপ্তম একক পর্যন্ত। এখানেও দেওয়া আছে এমইউর পরিমাণ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি পরিমাণ। উদ্দীপক হতে মোট উপযোগ তালিকা সূচি তৈরি করে মোট উপযোগ সূচি তৈরি করতে হবে। আর প্রশ্ন দেওয়া হচ্ছে উদ্দীপকে প্রান্তিক উপযোগগুলো যোগ করে করে আমাদের মোট উপযোগ বের করতে হবে। তারপর হচ্ছে গ নাম্বার উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর। যেহেতু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এমইউর পরিমাণ, তাহলে মার্শালের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি এখানে কার্যকর। তাহলে শিক্ষার্থীরা এইভাবে প্রশ্ন আসতে পারে। অসংখ্য বার এরকম সূচি থেকে প্রশ্ন এসেছে, এই ধরনের প্রশ্ন আসে সবসময়। তোমরা বইয়ের পেছনে প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। আজকের এই বিষয়ের উপরে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা খুব মনোযোগ সহ পড়বে, প্র্যাকটিস করবে বাসায়, তাহলে বিষয়টা আরো সহজ হবে এবং অনেক কিছু জানতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।